Thank you, everyone, and I welcome you all to my. This is probably my 8th or 9th class on language 1 or compulsory English language for all the art students. So, আমি যেটা তোমাদের পড়াচ্ছিলাম তোমাদের আমি অলরেডি সেকশন 1 এবং সেকশন 2 পড়িয়ে দিয়েছি। আজকে আমরা 3 নম্বর সেকশনে যাব, ডিফারেন্স বিটুইন declarative and expressive forms of language. So what are the various kinds of sentences? Language এর বেসিক যে ইউনিট সেটা তো সেন্টেন্স, বাক্যের মধ্যে দিয়ে তো ভাষা ব্যক্ত করা হয়। এই বাক্য কত রকমের হয় এবং তার মধ্যে ডিক্লারেটিভ মানে ঘোষণামূলক এবং এক্সপ্রেসিভ যার মধ্যে এক ধরনের ভাববাচ্য কথা আছে, এক ধরনের এক্সপ্রেশন রয়েছে। এক্সপ্রেসিভ মানেই তার মধ্যে এক ধরনের লিটারারি এক্সপ্রেশন আছে, সাহিত্যগত বৈশিষ্ট্য রয়েছে। সেটা কেমন ভাবে হয় ল্যাঙ্গুয়েজের মধ্যে? when statement becomes expression. স্টেটমেন্ট মানে একটা বিশেষ ধরনের বক্তব্য, মানে আমি একটা বক্তব্য রাখলাম বা মন্তব্য করলাম, সেটাকে স্টেটমেন্ট। সেটা কখন এক্সপ্রেশন হয়ে ওঠে? এক্সপ্রেশন মানে কিন্তু তার মধ্যে ইমোশন থাকবে, ভাব থাকবে, আবেগ থাকবে। কেমন করে সেই আবেগঘন পরিস্থিতি স্টেটমেন্টের মধ্যে তৈরি হবে, স্টেটমেন্ট কখন এক্সপ্রেশন হয়ে উঠবে, সেই বিষয়গুলো আমরা এই সেকশন 3 তে জানবো। যারা আজকের ক্লাস মানে প্রথম করছো বা পরে ক্লাসে জয়েন করেছো তাদের বলে রাখি, আমার সমস্ত ক্লাসই ইউটিউবে অ্যাভেলেবল, তোমরা জানো। এবং অলরেডি আমি সেগুলো রেকর্ড করে প্রত্যেকটা গ্রুপের মধ্যে দিয়ে দিয়েছি। এবং আমরা অলরেডি দুটো সেকশন, ল্যাঙ্গুয়েজ এন্ড কমিউনিকেশন আর ল্যাঙ্গুয়েজ ভ্যারাইটিজ, স্ট্যান্ডার্ড এন্ড নন স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ, ফর্মাল আর ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ অলরেডি পড়ে ফেলেছি। আজকে আমরা যাচ্ছি ডিফারেন্স বিটুইন ডিক্লারেটিভ অ্যান্ড এক্সপ্রেসিভ ফর্মস অফ ল্যাঙ্গুয়েজে। সেখান থেকে আজকে আমরা আমাদের পড়াশোনা আজকে শুরু করব। সো আমরা মোটামুটি শুরু করি। এক সেকেন্ড, তাহলে আমরা মোটামুটি শুরু করছি আজকের পড়া। বলো, এখন অবধি কারোর কোনো কনফিউশন রয়েছে? কনফিউশন নেই তো? না স্যার। বেশ। হ্যাঁ স্যার, বলছি কি যে ইতিহাস ক্লাস চলছিল, তো কি অনার্স না পাস কোর্স? কখন? এখন? হ্যাঁ, এটা তো আমি ঠিক জানি না, এটা তো আমি বলতে পারবো না অনার্স না পাস কোর্স। হিস্ট্রি ডিপার্টমেন্টের তো খবর আমি রাখি না এক্স্যাক্টলি, তবে আমার ধারণা পাস কোর্সের হিস্ট্রি তো সকাল 11টা থেকে তোমরা বলেছিলে। হ্যাঁ, তো আমি অনার্স ইতিহাস পাস কোর্স নিয়েছিলাম, তো টেলিগ্রামে দিয়েছিল শুধু অনার্সে দিছিল, কিন্তু পাস কোর্সে কম দিচ্ছে। তো আমি এখনো গ্রুপে যোগ দিতে পারি না, বলছি যে পাস কোর্সে না অনার্সে চলছে। না, সেটা আসলে আমি বলতে পারবো না, কারণ আমি তো হিস্ট্রি ডিপার্টমেন্টের খবর রাখি না, বুঝতে পেরেছো? আমি তো ওই গ্রুপে নেই, ওই জন্য বলতে পারবো না। ঠিক আছে। বেশ, আমি ফেরত আসছি। আমি শুরু করছি আজকের পড়ানো, শুরু করছি হোয়াট ইজ ডিক্লারেটিভ সেন্টেন্স দিয়ে। তার আগে তোমরা আমাকে বলো যে তোমরা যে গ্রামার পড়েছো সেই গ্রামারে কত রকমের সেন্টেন্স বেসিক্যালি হয়? এনিওয়ান ইন দ্য ক্লাস বলো, কত রকমের ইন জেনারেল গ্রামারে সেন্টেন্স হয়? ব্যাকরণে, ইংলিশ গ্রামারে কত রকমের সেন্টেন্স হয় বেসিক্যালি? ঠিক আছে, কেউ কিছু লিখেছো কি? বলো। বিনোদিনী, শুনতে পাচ্ছি না, একবার বলো। বিনোদিনী, শুনতে পাচ্ছি না। 3 ধরনের সেন্টেন্স হয়। আমি শুরু করছি, তোমরা কি বলছো আরেকবার? হ্যাঁ স্যার, বললাম 3 ধরনের। আর কি কি সেগুলো? হয়তো কোনো কারণে কেটে কেটে যাচ্ছে, আমি বলে দিচ্ছি, তারপরে তোমরা বলবে। জেনারেলি 4 রকমের সেন্টেন্স আমরা ইংরেজিতে দেখতে পাই।
The one is the declarative sentence. What is the meaning of the declarative sentence? Declarative sentence মানে হচ্ছে ঘোষণামূলক বা স্বঘোষিত ঘোষণামূলক বাক্য। ঘোষণামূলক বাক্য মানে কি? যে বাক্যের মধ্যে কোনো এক ধরনের ডিক্লারেশন বা ঘোষণা থাকবে। ফর এক্সাম্পল, they are reading a book, তারা বই পড়ছে। For example, I will meet you at the train station, আমি তোমাকে ট্রেন স্টেশনে মিট করব। The sun rises in the east, চিরন্তন সত্য, ইউনিভার্সাল সত্য, সূর্য পূর্ব দিকে ওঠে। He doesn't get up early, ওরা ঘুম থেকে সকালবেলা এসে উঠতে পারে না এরকম তোমরা উঠতে পারো না। ফলে ডিক্লারেটিভ সেন্টেন্স ডিক্লেয়ারস অর স্টেটস আ ফ্যাক্ট, কোনো একটা তথ্য যেটা প্রদান করে তাকে বলা হয় ঘোষণামূলক বাক্য বা ডিক্লারেটিভ সেন্টেন্স। ইট স্টেটস আ ফ্যাক্ট অর অ্যারেঞ্জমেন্ট অর ওপিনিয়ন। ওপিনিয়ন মানে মন্তব্য। ওপিনিয়ন মানে মন্তব্য বা নিজের মনের একটা নির্দিষ্ট কোনো একটা মন্তব্য বা বক্তব্য, তাকে ওপিনিয়ন বলে। ঠিক আছে? ফলে ডিক্লারেটিভ সেন্টেন্স declares a state, arrangement or opinion. Declarative sentences can be either positive or negative. অনেক সময় পজিটিভ হয় আবার নেগেটিভ হয়, নাবাচক হয়। A declarative sentences ends with a period. মাথায় রেখো, যে কোনো একটা ডিক্লারেটিভ সেন্টেন্স জেনারেলি ফুল স্টপ দিয়ে শেষ হয়। পিরিয়ড মানে ফুল স্টপ। এক্সাম্পল অলরেডি দিয়েছি, I will meet you at the train station, the sun rises in the east, he doesn't get up early. তাহলে কাকে ডিক্লারেটিভ সেন্টেন্স হলো? পরিষ্কার হলো? হলো তো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। দুই নম্বর হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। হোয়াট ইজ ইম্পারেটিভ? ইম্পারেটিভ কমান্ডস। ইম্পারেটিভ সেন্টেন্স কমান্ড করে, মানে এটা করতে হবে। ইম্পারেটিভ সেন্টেন্স তখনই যখন এটা বলে কোনো কিছু একটা নির্দেশমূলক কিছুকে সাজেস্ট করে। ইম্পারেটিভ সেন্টেন্স মানে নির্দেশমূলক বাক্য। ইম্পারেটিভ সেন্টেন্স মানে নির্দেশমূলক বাক্য, যেটা কিছু একটা নির্দেশ করছে। দয়রেপ একা তালবস্য ময়দীর্ঘ ল ক, নির্দেশমূলক বাক্য। যখন কোনো কিছু একটা নির্দেশ করে তাকে বলা হয় ইম্পারেটিভ। ইম্পারেটিভ কমান্ডস অর সামটাইমস অলসো রিকোয়েস্টস। The imperative takes no subject as you is the implied subject. Imperative এর মধ্যে কোনো সাবজেক্ট অনেক সময় থাকে না। তার কারণটা কি? ইউ মানে তুমি, মানে যেহেতু নির্দেশটা তোমাকে দেওয়া হচ্ছে তাই তুমিই সাবজেক্ট বলে ধরে নেওয়া হয়। The imperative form ends with either a period or an exclamation point. অনেক সময় ইম্পারেটিভ সেন্টেন্স বিস্ময় সূচক দিয়েও শেষ হয়। যদিও আমাদের গ্রামারে এক্সক্লামেটরি সেন্টেন্স বা বিস্ময় সূচক বাক্য বলেও এক ধরনের বাক্য রয়েছে, তাও মাঝে মাঝে ইম্পারেটিভ সেন্টেন্স বিস্ময় সূচক চিহ্ন দিয়ে শেষ হয়। এক্সাম্পল কি কি ইম্পারেটিভ সেন্টেন্সের? নির্দেশমূলক বাক্যের ওপেন দ্য ডোর, দরজা খোলো। ফিনিশ ইউর হোমওয়ার্ক, তোমার কাজটা শেষ করো। হোমওয়ার্ক মানে স্কুল বা কলেজ থেকে যে কাজটা তোমাদের দেওয়া হয়েছে। পিক আপ দ্য মেস, মেস মানে নোংরা, যে নোংরাগুলো করেছো সেগুলো পিক করো। বুঝতেই পারছো এখানে ইউ এর উল্লেখ বা কোন ধরনের সাবজেক্টের উল্লেখ থাকে না কেন? কারণ নির্দেশটা তোমাকেই দেওয়া হচ্ছে। আমি যদি বলি ওপেন দ্য ডোর মানে কি? কাকে ডোর ওপেন করতে বলছি? তোমাকে ওপেন করতে বলছি। ফিনিশ ইউর হোমওয়ার্ক মানে তোমাকে হোমওয়ার্কটা শেষ করতে বলছি। পিক আপ দ্যাট মেস মানে এখানে আর কেউ নেই, তোমাকেই বলা হচ্ছে। ফলে নির্দেশমূলক বাক্য অলওয়েজ কমান্ডস এন্ড সামটাইমস রিকোয়েস্টস, মাঝে মাঝে অনুরোধ করে। কিন্তু the imperative takes no subject as you is the implied subject. এখানে কোনো সাবজেক্ট থাকে না, যেহেতু তুমি হচ্ছ এর ইমপ্লাইড সাবজেক্ট, মানে তোমাকেই বোঝানো হচ্ছে। ইমপ্লিকেশন মানে বোঝানো। বলো ইম্পারেটিভ সেন্টেন্স পরিষ্কার কিনা? হ্যাঁ স্যার। Yes sir. এরপরে আসছি ইন্টারোগেটিভ সেন্টেন্সে। আমি এটা পড়াচ্ছি, আমি তোমাদের এই স্টাডি মেটেরিয়ালটা অলরেডি দিয়ে দিয়েছি, দেখবে পিডিএফ আকারে আছে, তোমাদের গ্রুপেই আছে। এবার ইন্টারোগেটিভ ইন্টারোগেশন মানে কি? পুলিশ ইন্টারোগেশন। ইন্টারোগেশন মানে
বলো, ইন্টারোগেট করা মানে কি? ওরে প্রশ্নবোধক, প্রশ্ন করা, প্রশ্নবোধক বাক্য, ইন্টারোগেটিভ সেন্টেন্স। মনে থাকবে? তুমি কি আজকে জল খেয়ে এসছো কলেজে? তোমরা কি পড়াশোনা করেছো? উত্তরটা হচ্ছে না। তো এই সমস্ত সেন্টেন্সকে বলা হয় ইন্টারোগেটিভ সেন্টেন্স। ভালো করে খেয়াল করো, দ্য ইন্টারোগেটিভ আস্কস আ কোয়েশ্চেন, একটা প্রশ্ন করে, এই জন্য ইন্টারোগেটিভ সেন্টেন্সের বাংলা হচ্ছে প্রশ্নবোধক বাক্য। ইন দ্য ইন্টারোগেটিভ ফর্ম, তোমাদের কিন্তু পরীক্ষায় এই ইন্টারোগেটিভ থেকে এক্সক্লামেটরিতে যে ট্রান্সফরমেশন, একটা প্রশ্নবোধক বাক্য থেকে একটা বিস্ময়সূচক বাক্যে রূপান্তরিত করো, এই ধরনের প্রশ্ন পড়ে। ফলে এগুলো একটু জানতে হবে, বেসিক জিনিসগুলো না জানলে কিন্তু করতে পারবে না। আমি কনভার্ট করে দেখাবো সেই জিনিসগুলোকে, কিন্তু করতে হবে। The interrogative asks a question. In the interrogative form, the auxiliary verb precedes the subject, which is then followed by the main verb. Auxiliary verb মানে সকর্মক ক্রিয়া, যেখানে কোনো একটা ধরনের সকর্মক ক্রিয়া, কিছু একটা কাজ বোঝাচ্ছে যে কাজটা হচ্ছে, সত্যিকারের কাজ। Auxiliary verb precedes the subject, which is then followed by the main verb. Precede মানে আগে যাওয়া, auxiliary verb সাবজেক্টের আগে থাকে এবং তারপরে যেটা যায় সেটা হচ্ছে মেইন ভার্ব, আসল ভার্বটা। ফর এক্সাম্পল, আর ইউ কামিং, তুমি কি আসছো? এই যে আর, এখানে একটা অক্সিলিয়ারি ভার্ব, আর ইউ কামিং, সাবজেক্ট আগে যাচ্ছে, তুমি কি আসছো? এখানে এটা হচ্ছে ইন্টারোগেটিভ ফর্ম। The interrogative form generally ends with a question mark. একটা সেন্টেন্স যে ইন্টারোগেটিভ সেন্টেন্স বুঝবে কেমন করে? প্রশ্নবোধক বাক্য দিয়ে শেষ হচ্ছে সেই দেখে। ফর এক্সাম্পল, হাউ লং হ্যাভ ইউ লিভড ইন ফ্রান্স, তুমি ফ্রান্সে কতদিন আছো? হোয়েন ডাজ দ্য বাস লিভ, কখন বাসটা ছাড়বে? এই যে হাউ, হোয়েন, হোয়াট, WH দিয়ে কোনো ওয়ার্ডস শুরু হলে, but do you enjoy listening to classical music? Do হচ্ছে auxiliary verb, do মানে করা। তুমি কি ক্লাসিক্যাল মিউজিককে শুনতে পছন্দ করো? এনজয় করো, এনজয় হচ্ছে মেইন ভার্ব, আর তার আগে অক্সিলিয়ারি ভার্ব। ডু ইউ এনজয় লিসেনিং টু দ্য ক্লাসিক্যাল মিউজিক? এগুলো হচ্ছে প্রত্যেকটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের পরিচয়ক। প্রশ্ন করা হচ্ছে এখানে, প্রশ্নবোধক বাক্য। মনে থাকবে? তাহলে কত ধরনের সেন্টেন্স বললাম? ডিক্লারেটিভ, ইম্পারেটিভ, ইন্টারোগেটিভ। ডিক্লারেটিভ মানে ঘোষণামূলক, ইম্পারেটিভ মানে হচ্ছে নির্দেশমূলক, ইন্টারোগেটিভ হচ্ছে প্রশ্নমূলক বা প্রশ্নবোধক, আর তারপর হচ্ছে এক্সক্লামেটরি মানে হচ্ছে বিস্ময়সূচক, বিস্ময়সূচক বাক্য। 4 নম্বর সেন্টেন্স ভেরি ইম্পর্টেন্ট ইজ এক্সক্লামেটরি। এক্সক্লামেটরি এর বাংলা, বাংলা কি? বিস্ময়সূচক চিহ্ন। यस, বিস্ময়সূচক, যেটা বললাম। বিস্ময়সূচক বাক্য কি দিয়ে শেষ হবে? কি দিয়ে শেষ হওয়া উচিত? বিস্ময়সূচক চিহ্ন দিয়ে। यस, ইংলিশ কি বিস্ময়সূচক চিহ্নের বলা উচিত? বিস্ময়সূচক চিহ্নের ইংরেজি হলো নোট অফ এক্সক্লামেশন। এক্সক্লামেশন মানে বিস্ময়সূচক, মনে থাকবে। আর জিজ্ঞাসা চিহ্নের ইংরেজি কি? কোয়েশ্চেন মার্ক। কোয়েশ্চেন মার্ক। এছাড়াও একটা ভালো ইংরেজি আছে, তার নাম হচ্ছে নোট অফ, বলো কি বলা উচিত? ইন্টারোগেশন। ইন্টারোগেট করা, পুলিশ ইন্টারোগেট করছে মানে কি? পুলিশ প্রশ্ন করছে। ইন্টারোগেশন মানে প্রশ্ন করা। সো নোট অফ ইন্টারোগেশন মানে প্রশ্ন সূচক চিহ্ন, নোট অফ এক্সক্লামেশন মানে বিস্ময় সূচক চিহ্ন। প্রশ্নবোধক চিহ্ন, বিস্ময় সূচক চিহ্ন। মনে থাকবে? মনে থাকবে। হ্যাঁ স্যার। এই ক্লাসে পড়িয়ে দিচ্ছি, এগুলো যেন মনে থাকে সারা জীবন, অ্যাটলিস্ট পরের ক্লাসে মনে থাকতে হবে। প্রশ্ন করব। হ্যাঁ স্যার, লিখে নিন। কি বলছো বাবু? লিখিনি এগুলো। শুনতে পেলাম না, আরেকবার একটু স্পষ্ট করে বলো। আরে স্যার, আমি বললাম যে স্যার এগুলো লিখে নিচ্ছি খাতায়, যাতে মনে থাকে।
ভেরি গুড, খাতায় লিখে নেবো। আমি তোমাকে পিডিএফটাও দিয়ে দিয়েছি, আবার দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এই কাইন্ডস অফ সেন্টেন্সেস। বেশ, তাহলে এক্সক্লামেটরি ফর্ম মানে কি? এক্সক্লামেটরি ফর্ম emphasizes a statement either declarative or imperative with an exclamation point. অর্থাৎ এক্সক্লামেশন সেন্টেন্স অনেক সময় ডিক্লারেটিভ অথবা ইম্পারেটিভ হতে পারে, মানে অনেক সময় ঘোষণামূলক অথবা নির্দেশমূলক হতে পারে, কিন্তু এক ধরনের বিস্ময়ের সূচক চিহ্নের মাধ্যমে তার মধ্যে বিস্ময়কে আনা হচ্ছে। বিস্ময় মানে অবাক হওয়া, এক্সক্লেম করা। ফর এক্সাম্পল, হারি আপ, তাড়াতাড়ি করো, হারি আপ, নোট অফ এক্সক্লামেশন শেষ হচ্ছে। দ্যাট সাউন্ডস ফ্যান্টাস্টিক, এটা শুনতে দারুণ লাগছে। এক্সক্লামেশন, তুমি অবাক হয়ে যাচ্ছ, তোমার ভিতরের যে ইমোশন গুলো এক্সপ্রেসড হচ্ছে, সেই ইমোশন যেভাবে এক্সপ্রেস হচ্ছে যে সেন্টেন্সের মাধ্যমে, সেটা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। আই ক্যান্ট বিলিভ ইউ সেড দ্যাট, আমি বিশ্বাস করতে পারছি না তুমি বললে। কি বললে তুমি? এগুলো প্রত্যেকটাই বিস্ময় সূচক বাক্য। বলো, ক্লিয়ার মোটামুটি? হ্যাঁ স্যার। বেশ, হ্যাঁ স্যার। এছাড়াও আরো অনেক ধরনের সেন্টেন্স হয়। ফর এক্সাম্পল, সিম্পল সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স, যেটা তোমাদের সিলেবাসে নেই। আমি তোমাদের জাস্ট বলে দিচ্ছি সিম্পল সেন্টেন্স কোনগুলো। সিম্পল সেন্টেন্স কন্টেন নো কনজাংশন। কনজাংশন মানে বাট, অ্যান্ড, অর, মানে যেগুলো দিয়ে যোগ করা হয়, সেই যোগ করার জিনিসগুলো না থাকলে তাকে সিম্পল সেন্টেন্স বলে। For example, Ram is a good boy. For example, Frank ate his dinner quickly. Frank তার ডিনারটা তাড়াতাড়ি করলো। রাম একজন ভালো ছেলে। Are you coming to the party? এটাও সিম্পল সেন্টেন্স। বিশ্বসূচক চিহ্ন হলো, এটা সিম্পল সেন্টেন্সের মধ্যেই পড়ছে, কারণ এটা এর মধ্যে কোনো ধরনের and or এই ধরনের জিনিস নেই, বাট। কিন্তু কম্পাউন্ড সেন্টেন্স হচ্ছে, কম্পাউন্ড মানে কি? তার মধ্যে জিনিসপত্র মিশে থাকবে। তাহলে compound sentences contain two statements that are connected by a conjunction, like and, but, or. একটা conjunction দিয়ে কানেক্ট হলে তবে তাকে compound sentence বলে। ফর এক্সাম্পল, I wanted to come, কমা দিয়ে, but it was late, আমি আসতে চেয়েছিলাম কিন্তু এত রাত্রি হয়ে গেছে যেতে পারিনি ডিনারে। The company had an excellent year, so they gave everyone a bonus. কোম্পানি প্রচুর লাভ হয়েছে এই বছরে, একটা এক্সেলেন্ট বছর গেছে, কমা দিয়ে, এর ফলে so they gave everyone bonus, তাই তারা প্রত্যেককে একটা করে বোনাস দিয়েছে। I went shopping, আমি শপিং এ গেলাম, কমা দিয়ে, and my wife went to her classes, কিন্তু সেই সময় আমার স্ত্রী ক্লাস নিতে গেল। এগুলো প্রত্যেকটা কম্পাউন্ড সেন্টেন্স। সেন্টেন্সের দুটো অংশ রয়েছে, প্রথম অংশ সঙ্গে দ্বিতীয় অংশের একটা রিলেশন তৈরি করা হয়েছে কোনো একটা কনজাংশনের মধ্যে দিয়ে, সেটা অ্যান্ড হতে পারে, বাট হতে পারে, অর হতে পারে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এছাড়াও এক ধরনের সেন্টেন্স রয়েছে যাকে বলা হয় কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স কি? জটিল বাক্য। সরল বাক্য সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স হচ্ছে জটিল বাক্য। সিম্পল কমপ্লেক্স সেন্টেন্সেস কন্টেন a dependent clause or at least one independent clause, এবং these two clauses are connected by a subordinator. Subordinator মানে এটাকে এক্সপ্লেন করবে যে শব্দের মধ্যে দিয়ে, সাবঅর্ডিনেট করবে। সাবঅর্ডিনেটর মানে তলার দিকে থাকে, কিন্তু তা দিয়ে এক্সপ্লেন করবে। কি কি এক্সাম্পল আছে সাবঅর্ডিনেটরে? হুইচ, হু, অলদো, অলদো মানে যদিও, ডেসপাইট মানে এদত সত্ত্বেও, ইফ মানে যদি, সিন্স মানে তখন থেকে। এই হুইচ, হু, অলদো, ডেসপাইট, ইফ, সিন্স, এই শব্দগুলো দিয়ে যখন কোনো সেন্টেন্স তৈরি করা হয় এবং এই সেন্টেন্সের মধ্যে একটা ডিপেন্ডেন্ট ক্লজ থাকে এবং একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে। ডিপেন্ডেন্ট ক্লজ কোনটা? আমার উপরে নির্ভরশীল যদি কিছু। ফর এক্সাম্পল, মাই ডটার, আমার মেয়ে, এখানে মাই হচ্ছে সাবজেক্ট আর ডটার হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। হু ওয়াজ লেট ফর ক্লাস অ্যারাইভড শর্টলি আফটার দ্য বেল, আমার মেয়ে যে ক্লাসের জন্য দেরি করেছে, কমা দিয়ে আবার অ্যারাইভড শর্টলি আফটার দ্য বেল র্যাং, বেল যখন বাজলো তারপরে সে ক্লাসের মধ্যে গেল। বড় সেন্টেন্স কমা কমা দিয়ে সেন্টেন্স হচ্ছে এই যখনই হু ওয়াজ বলে বলা হচ্ছে, তারপরে কমা দিয়ে আবার একটা ভার্ব দেওয়া হচ্ছে অ্যারাইভড শর্টলি আফটার দ্য বেল র্যাং। এগুলো প্রত্যেকটাই হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সের এক্সাম্পল। ধরা যাক
although it was difficult, যদি এটা খুবই শক্ত ছিল, কমা দিয়ে, the class passed the test with excellent marks, কিন্তু এন্টায়ার ক্লাস এই টেস্টে খুব ভালো রেজাল্ট করলো। কেন? কারণ এই যে although দিয়ে শুরু হয়েছে, কমা দিয়ে, কোয়েশ্চেন ডিফিকাল্ট হওয়া সত্ত্বেও, এর ফলে এটা কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে। বলো পরিষ্কার কিনা? হ্যাঁ স্যার। বেশ, এরপরে এক ধরনের সেন্টেন্স হয় যাকে বলে কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স। কম্পাউন্ড কমপ্লেক্স একসঙ্গে, কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্সেস contain at least one dependent clause and more than one independent clause। একটা ডিপেন্ডেন্ট ক্লজ, একের অধিক ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকতে পারে। the clauses are connected by both conjunctions, কনজাংশন দিয়ে কানেক্ট করতে পারে, ধরা যাক but, so, and, অথবা সাবঅর্ডিনেটর and সাবঅর্ডিনেটর, as for example who, because, although, যেগুলো কথা বললাম, যদিও, কারণ, এগুলো প্রত্যেকটা যে সাবঅর্ডিনেটর। ফলে একটা কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সের মধ্যে কি কি থাকবে? একটা ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে যেটা নির্ভরশীল ক্লজ, মোর দ্যান ওয়ান ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, একের অধিক ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে, এবং কনজাংশনস থাকতে পারে লাইক and, or, but, তার সঙ্গে সঙ্গে সাবঅর্ডিনেটর who, because, although, when। এই দিয়ে যখন একটা সেন্টেন্স অত্যন্ত জটিল হয় তখন তাকে কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স বলা হয়। এক্সাম্পল দিচ্ছি, জন who briefly visited last month, জন যে আগের মাসে আমাদের এখানে বেড়াতে এসেছিল, কমা দিয়ে, own the prize, সে কোন একটা পুরস্কার জিতেছে, কমা দিয়ে, and he took a short vacation, সে পুরস্কার জিতেছে তারপরে সে একটা ছোট্ট শর্ট ভেকেশন, ভেকেশন মানে ছুটি নিল। তাহলে এখানে কিন্তু সেন্টেন্সটা অনেকটা বড়। জন আগের মাসে আমার বাড়িতে আমাদের সঙ্গে দেখা করতে এসেছিল, সে একটা প্রাইজ জিতেছে, প্রাইজ জেতার পরে সে একটা ছোট্ট ছুটিতে গেছে। একে অপরের সঙ্গে আনরিলেটেড সেন্টেন্স, একে অপরের সঙ্গে তেমন কোনো সম্পর্ক নেই, কিন্তু এই কমা দিয়ে দিয়ে একে অপরের সঙ্গে জোড়া হয়েছে। কোনো একটা সেন্টেন্স কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স কিনা বুঝবে কিভাবে? যখন এই কমার সংখ্যা অনেক বেশি বেড়ে যাবে। তারপরের এক্সাম্পল, জ্যাক ফরগট হিজ ফ্রেন্ডস বার্থডে, জ্যাক নিজের বন্ধুর জন্মদিন ভুলে গেছে, সো হি সেন্ট হিম আ কার্ড when he finally remembered, তারপরে সে একটা কার্ড পাঠালো যার ফলে তার মনে পড়লো বন্ধুর জন্মদিন। কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স। The report which Tom complied was presented to the board, রিপোর্টটা যে রিপোর্টটা টম লিখেছে, কম্পাইল করেছে, was presented to the board, বোর্ডের সামনে প্রেজেন্ট করা হলো। এটা কোন একটা ডিসিপ্লিনারি বোর্ড হতে পারে, কোন একটা ইন্টারভিউ বোর্ড হতে পারে, বাট ইট ওয়াজ রিজেক্টেড, সেই বোর্ড এটাকে রিজেক্ট করলো বিকজ ইট ওয়াজ টু কমপ্লেক্স, কিন্তু খুব বেশি জটিল ছিল রিপোর্টটা, তাই বোর্ড সেটাকে রিজেক্ট করলো। ফলে এই যে টমের রিপোর্ট যেটা বোর্ডের সামনে প্রেজেন্ট করা হয়েছিল সেটা রিজেক্ট হলো, কারণ এটা খুব কমপ্লেক্স ছিল। এটা হচ্ছে একটা কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সের এক্সাম্পল। ফলে সেন্টেন্স বেসিক্যালি চার রকমের হতে পারে। সেন্টেন্স হতে পারে ডিক্লারেটিভ, নির্দেশমূলক, সেন্টেন্স হতে পারে ইম্পারেটিভ, ইম্পারেটিভ মানে হচ্ছে, বলো, সরি, সেন্টেন্স হতে পারে ডিক্লারেটিভ মানে ঘোষণামূলক, ইম্পারেটিভ মানে নির্দেশমূলক, ইন্টারোগেটিভ মানে প্রশ্নবোধক, এক্সক্লামেটরি মানে বিস্ময় সূচক। এছাড়াও সেন্টেন্সকে আরো চারটে ভাগে ভাগ করা যায়, যেটা তোমাদের সিলেবাসে নেই, মাঝে মাঝে দেয় বলে বলে দিলাম। সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স, কম্পাউন্ড কমপ্লেক্স, সরল, জটিল, সরল দুটোকে একসঙ্গে করে, জটিল এবং এই একসঙ্গে এবং জটিল দুটো একসঙ্গে। ফলে সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স এবং কম্পাউন্ড কমপ্লেক্স, এই হচ্ছে সেন্টেন্সের বিভিন্ন ভাগ। বলো পরিষ্কার কিনা? ইয়েস স্যার। ইয়েস স্যার। বেশ হ্যাঁ বেশ। স্যার। এবার আমি চলে আসছি যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় কিরকম ভাবে আসে সেই প্রশ্নগুলোকে দেখাচ্ছি, দেখিয়ে তোমাদের কয়েকটা প্র্যাকটিস করতে দেব। স্যার, বলো বলো। স্যার আপনার কথা হলো শুনতে পাচ্ছি না। সবারই কি তাই নাকি শুনতে পাচ্ছ? তার মানে তনুশ্রী, এটা মনে হচ্ছে তনুশ্রী বা অন্য কারো যেটা ঘটছে হয়তো সেটা তোমার ইন্টারনেট কানেকশন একটু প্রবলেম হচ্ছে, তোমরা চাইলে লিভ করে আবার জয়েন করতে পারো,
ঠিক আছে, কোনো একটা মানে সাময়িক প্রবলেম হচ্ছে ইন্টারনেটের, আদারওয়াইজ আমার ইন্টারনেট ঠিকই আছে, আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, বেশ। স্যার এটা একবার বলবেন ঘুরিয়ে? কোনটা বলবো? এই টাইপস অফ সেন্টেন্স, কত রকমের সেন্টেন্স হয়, হ্যাঁ কোনটা বলবো বাবা? সেন্টেন্স 4 রকমের হয়, ডিক্লারেটিভ, ইম্পারেটিভ, ইন্টারোগেটিভ, এক্সক্লামেটরি। ডিক্লারেটিভ মানে ঘোষণামূলক, ইম্পারেটিভ মানে নির্দেশমূলক, ইন্টারোগেটিভ মানে প্রশ্নবোধক, এক্সক্লামেটরি মানে বিস্ময় সূচক। এই যে মানে ধরা যাক আমি এক্সাম্পল দিয়ে বুঝিয়েছি, ডিক্লারেটিভ হচ্ছে রাম ইজ আ গুড বয়, দ্য সান রাইজ ইন দ্য ইস্ট, সান সূর্য পূর্ব দিকে ওঠে। এই সত্য চিরন্তন সত্য কেউ পরিবর্তন করতে পারবে না, তাই তো? হি ডাজন্ট গেট আপ আর্লি, সে সকালবেলা ওঠে না। ইম্পারেটিভ হচ্ছে যখন কমান্ড আসে, যখন আমি বলছি, নির্দেশ দিচ্ছি কাউকে এটা করতে হবে, ওপেন দ্য ডোর, দরজা খোলো, ফিনিশ ইউর হোমওয়ার্ক, তোমার হোমওয়ার্ক শেষ করো। ইন্টারোগেটিভ যখন প্রশ্ন করছি, ফর এক্সাম্পল হাউ লং হ্যাভ ইউ লিভড ইন ফ্রান্স, তোমাদের বলছি আর ইউ প্রিপেয়ারিং প্রপারলি ফর দ্য এক্সামিনেশন, তোমরা কি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ না, আমি তোমাদের জিজ্ঞেস করছি। এগুলো প্রত্যেকটাই ইন্টারোগেটিভ সেন্টেন্স। এক্সক্লামেটরি হচ্ছে হারি আপ, তাড়াতাড়ি করো, দ্যাট সাউন্ডস ফ্যান্টাস্টিক, দারুণ লাগছে। আমি যদি বলি ফর এক্সাম্পল, ও such a great marks you have scored, তোমরা কি দারুণ রেজাল্ট করেছো, কত বিরাট নাম্বার পেয়েছো, যেন আমি বলতে পারি। তো এটা যখন বলছি যে বিস্ময় আমার চোখে মুখে ঝরে পড়ছে, সেটা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্সের বিস্ময়। এরকম ভাবেই আরো 4 ধরনের সেন্টেন্স হয়। সিম্পল সেন্টেন্স, যেখানে কোনো কনজাংশন থাকে না, কোনো ধরনের সংযোগ স্থাপন কোনো কিছু থাকে না, এন্ড বাট অর থাকে না, সিম্পল বলে। কম্পাউন্ড হচ্ছে যেখানে একটা কনজাংশন থাকে, বাট অর। কমপ্লেক্স হচ্ছে যেখানে একটা ডিপেন্ডেন্ট ক্লজ থাকে, একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে। মাই হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আর ডটার হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, মাইয়ের উপর নির্ভরশীল। এরপরে কমা দিয়ে দিয়ে পুরো সেন্টেন্স হয়, তার মধ্যে অলদো, ডিসপাইট, ইফ, সিন্স, এরকম বিভিন্ন সাবঅর্ডিনেটর থাকে। আর কমপ্লেক্স কম্পাউন্ড হচ্ছে সেই সেন্টেন্স যার মধ্যে ডিপেন্ডেন্ট ক্লজ, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এক বা একাধিক, কনজাংশন এবং সাবঅর্ডিনেটর সবই থাকে। আমি উদাহরণ দিয়ে অলরেডি বলেছি। তাহলে এই হচ্ছে ডিফারেন্ট কাইন্ডস অফ সেন্টেন্সেস। আশা করছি পরিষ্কার হয়েছে। বলো পরিষ্কার? বেশ, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। বেশ। তোমাদের পরীক্ষা কিরকম প্রশ্ন পড়ে? ফর এক্সাম্পল, হোয়াট ইজ ডিক্লারেটিভ সেন্টেন্স? কি বলবে? খুবই সহজ। ইন ইংলিশ গ্রামার, a declarative sentence is expressed in term of a statement. Statement মানে একটা মন্তব্যের ভিত্তিতে যাকে এক্সপ্রেস করা হয়। ডেক্লারেটিভ মানে ঘোষণা। So true to its name, it declares something, এটা কিছু ঘোষণা করে। Although known as declarative clause, it is the most common type of sentence in the English language. আমাদের ইংরেজি ভাষায় সবথেকে কমন টাইপ অফ সেন্টেন্সের নাম কি? কি নাম? ডিক্লারেটিভ সেন্টেন্স। ডিক্লারেটিভ সেন্টেন্স। আমরা প্রত্যেকদিন যে ভাষায় কথা বলি তার মধ্যে সবথেকে বেশি সেন্টেন্স কি থাকে? ডিক্লারেটিভ। সান রাইজেস ইন দ্য ইস্ট, রাম ড্রিঙ্কস টি, অরিন্দম গোজ টু ক্লাস। আমাদের প্রত্যেক দিনের ইংরেজি ভাষা, বাংলা ভাষা প্রত্যেকটাতেই ডিক্লারেটিভ সেন্টেন্স সবথেকে বেশি থাকে। ইটস আ মোস্ট কমন টাইপ অফ সেন্টেন্স ইন এনি ল্যাঙ্গুয়েজ। আমরা প্রশ্ন করার থেকে বেশি পরিমাণে ঘোষণা করি। আমরা প্রশ্ন দরকার পড়লে করি, আদারওয়াইজ আমরা বেশিরভাগ সময় ঘোষণা করি। ফলে আমাদের প্রত্যেক দিনের ল্যাঙ্গুয়েজের মধ্যে বিস্ময়, প্রশ্ন, নির্দেশ, এই সব কিছুর থেকে যেটা বেশি থাকে সেটা হচ্ছে ঘোষণা। তাহলে ডিক্লারেটিভ সেন্টেন্স কি? দ্য মোস্ট কমন টাইপ অফ সেন্টেন্স ইন দ্য ল্যাঙ্গুয়েজ। মনে থাকবে? বলো। হ্যাঁ স্যার। Yes sir. এবার ডেক্লারেটিভস এক্সপ্রেস অ্যান অ্যাক্টিভ স্টেট অফ বিইং ইন দ্য প্রেজেন্ট টেন্স। জেনারেলি ডেক্লারেটিভ সেন্টেন্স কিন্তু প্রেজেন্ট টেন্সে হয়, বর্তমান কালে হয়। সান রাইজেস ইন দ্য ইস্ট, রাম ড্রিঙ্কস টি, অরিন্দম গোজ টু ক্লাস, ইউ আর অ্যাটেন্ডিং মাই ক্লাস। এগুলো প্রত্যেকটি প্রেজেন্ট টেন্সে হচ্ছে, তাই তো? স্যার বেশ। স্যার বলছি যে ডিক্লারেটিভ সেন্টেন্সটাই কি অ্যাসার্টিভ সেন্টেন্স?
ডেক্লারেটিভ সেন্টেন্সটাকে তোমরা খানিকটা বলতে পারো অ্যাসার্টিভ সেন্টেন্স, কিন্তু পুরোপুরি নয়, কারণ অ্যাসার্ট করা মানে হচ্ছে যখন তুমি কোনো কিছু একটা উত্তর দিচ্ছ। জেনারেলি ইন্টারোগেটিভ সেন্টেন্সের উত্তরে যে সেন্টেন্সটা আসে তাকে বলা হয় অ্যাসার্টিভ সেন্টেন্স। অনেকে ডেক্লারেটিভকে অ্যাসার্টিভ বলে, ঠিক আছে, অনেকে বলে, কিন্তু পুরোপুরি এক নয়। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, ঠিক আছে। বেশ। In a declarative sentence, the subject normally precedes the verb. Subject ভার্বের আগে থাকে, আগে subject, তারপরে verb, তারপরে হচ্ছে object, and it ends with a full stop or a period. For example, Lily loves gardening. এরকমের প্রশ্ন 5 নম্বরে পড়তে পারে। কাকে ডেক্লারেটিভ সেন্টেন্স বলে মুখস্থ করে নেবে। এবার প্রশ্ন পড়তে পারে, what are the various types of declarative sentence? ডেক্লারেটিভের কি কি বিভিন্ন প্রকারভেদ? দুটো মেনলি প্রকারভেদ, একটা হচ্ছে সিম্পল ডিক্লারেটিভ আর একটা হচ্ছে কম্পাউন্ড ডিক্লারেটিভ। কম্পাউন্ড ডিক্লারেটিভ হয়, এক্সাম্পল দিচ্ছি, as with other types of sentences, a declarative can be either simple or compound. Simple হতে পারে, compound হতে পারে। A simple declaratory sentence is the union of a subject and a predicate, as simple as a subject and a verb in the present tense. A compound declarative joins with two related phrases together with a conjunction and a comma. কিন্তু এই যে কমপ্লেক্স, এই যে কম্পাউন্ড ডেক্লারেটিভ, এর মধ্যে কিন্তু কমা থাকে, যেটা আগে বলেছিলাম। এই যে সিম্পল এবং কম্পাউন্ড সেন্টেন্স যে পড়ালাম, সেই ডেফিনেশন থেকে এটা বলতে হবে। ফর এক্সাম্পল, সিম্পল ডেক্লারেটিভ কি? লিলি লাভস গার্ডেনিং, লিলি বাগান করা পছন্দ করে। কম্পাউন্ড ডেক্লারেটিভ হলে কি হবে? ডেক্লারেশন থাকবে, ঘোষণা থাকবে, কিন্তু সেন্টেন্সটা কম্পাউন্ড হয়ে যাবে। ফর এক্সাম্পল, লিলি লাভস গার্ডেনিং, লিলি বাগান করা পছন্দ করে, কিন্তু কমা দিয়ে, বাট হার হাজবেন্ড হেটস উইডিং, কিন্তু তার হাজবেন্ড, তার স্বামী, এই গার্ডেনিং করতে গেলে শিকড় বাকড় গুলোকে বার করতে হয়। উইড মানে কি? WWD, উইড মানে, উইড মানে শ্যাওলা। এই যে শিকড় বাকড়ের গায়ে যে বিভিন্ন জিনিসপত্র লেগে থাকে তাকে উইড বলা হয়। উইড এক্স্যাক্টলি মানে হচ্ছে ওই বলো লতা গুল্ম, যেগুলো গাছের সঙ্গে অনেক সময় লেগে থাকে, যেগুলো পরজীবী উদ্ভিদ, সেগুলোকে বাদ দিয়ে তো গার্ডেনিং হয়। সেগুলো কেটে তো ফেলে দাও তোমরা যখন বাগান করো, তাই তো? যখন আলু চাষ করো, আলুর সঙ্গে যখন অন্যান্য বিভিন্ন ধরনের ফসল লেগে যায় চারপাশে, পোকা টোকা, সেগুলোকে যে বাদ দেওয়ার প্রসেস, তাকে বলা হয় উইডিং। বলো, পরিষ্কার? Yes, sir. Yes. তাহলে আমি যখন কম্পাউন্ড ডেক্লারেটিভ করছি তখন কি হচ্ছে? লিলি লাভস গার্ডেনিং, একই সেন্টেন্স লাগছে, লিলি গার্ডেনিং ভালোবাসে, কিন্তু কমা দিয়ে, বাট হার হাজবেন্ড হেটস উইডিং, তার হাজবেন্ড এই গার্ডেনিং এর মধ্যে উইডিংটা মানে এই শিকড় বাকড় কেটে বাদ দেওয়ার যে বিষয়টা, সেটাকে ঘৃণা করে, সেটাকে পছন্দ করে না করতে। ফলে কম্পাউন্ড ডেক্লারেটিভস ক্যান অলসো বি জয়েন্ড উইথ সেমিকোলন। এখানে কমা দিয়ে জয়েন করলো, অনেক সময় সেমিকোলন দিয়ে জয়েন করতে পারে। সেমিকোলন দেখতে কিরকম? উপরে একটা ফুল স্টপ মতন দেওয়া, নিচে একটা কমা। রাইট, এটাকে বলে সেমিকোলন। এই যে পুরো জিনিসটার নাম হচ্ছে, এই যে বিভিন্ন ধরনের চিহ্ন, এগুলোর নাম হচ্ছে, এগুলোকে বলে পাংচুয়েশন মার্ক। মনে থাকবে, পাংচুয়েশন মার্কস, এটা বলে পাংচুয়েশন মার্কস। ফলে সেমিকোলন, কোলন, কোলনটা কেমন হবে? কোলনটা দেখতে কেমন হবে? স্যার ফুল স্টপ আর নিচে কমা। না, ওটা তো সেমিকোলন। শুধু কোলন বলছি, কোলন হচ্ছে দুটো ফুল স্টপ। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। বিসর্গ চিহ্ন মতো অনেকটা। রাইট, অ্যাবসলিউটলি বিসর্গ চিহ্নের মতো বলে দিয়েছে, ঠিক কথা। স্যার কি বলেন, একবার রিপিট করবেন? এটা হচ্ছে কোলন আর সেমিকোলন কেমন দেখতে হয় সেটা বলছি। সেমিকোলন হচ্ছে এরকম, মানে মানে উপরে ফুল স্টপ, তলায় কমা, আর কোলন হচ্ছে দুটো ফুল স্টপ, তাকে কোলন বলে। বুঝতে পেরেছো? ইয়েস স্যার। বেশ। ফলে কোলন আর সেমিকোলন, পাংচুয়েশন মার্কস, এগুলো প্রত্যেকটাই হচ্ছে বিভিন্ন কোলন, সেমিকোলন, ফুল স্টপ, এগুলো বিভিন্ন পাংচুয়েশন মার্কস এর এক্সাম্পল। পাংচুয়েশন মার্কস এর বাংলা কি বলতে পারলে চকলেট দেব। ওরে, পাংচুয়েশন মার্কস এর বাংলা কি রে?
PUNCTU এ পাংচুয়েশন, বাংলা কি পাংচুয়েশনের? কি অবস্থা, বলো বলো। আরে আরে নাকি কি চিহ্ন চিহ্ন জ্যোতি চিহ্ন, জ্যোতি চিহ্ন। পাংচুয়েশন মার্কস এর বাংলা হচ্ছে জ্যোতি চিহ্ন, ঠিক আছে? এই দেখো, ইংলিশের পাংচুয়েশন মার্কস, বেঙ্গলিতে পাংচুয়েশন মার্কস মোর অর লেস একই রকম হয়। এটা হচ্ছে ফুল স্টপ, এটা হচ্ছে কমা, এটা হচ্ছে কোয়েশ্চেন মার্ক বা নোট অফ ইন্টারোগেশন, এটা হচ্ছে সেমিকোলন, এটা হচ্ছে এক্সক্লামেশন, এটা হচ্ছে কোলন, এটা হচ্ছে অ্যাপোস্ট্রফি, রামস, শ্যামস, কৃষ্ণোস, KRISHNA অ্যাপোস্ট্রফি এস, কৃষ্ণোর, এগুলো প্রত্যেকটা হচ্ছে অ্যাপোস্ট্রফি। কোটেশন মার্কস, এলিপসিস, এলিপসিস ব্যবহার করা হয় কখন? যখন কোন একটা ঘটনা অনেক দিন হয়ে গেছে, তিনটে ডট দিয়ে দিলাম, এলিপসিস, ঠিক আছে? ডট ডট ডট, হাইফেন, এটা আমরা অনেক সময় ইউজ করি গুগলে, @ স্ল্যাশ, ড্যাশ, অ্যাস্টেরিক্স অনেক সময় স্টার দিয়ে তলায় লিখি পরীক্ষার খাতায়, বা কোনো কিছু একটা লেখাতে স্টার দিয়ে লিখে দিই, পরে লিখে দিই যে তাহলে মিউচুয়াল ফান্ডস এর অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে, তাহলে লিখলাম মিউচুয়াল ফান্ডস আর সাবজেক্ট টু মার্কেট রিস্ক, এটা অ্যাস্টেরিক্স চিহ্ন দিয়ে, তারা চিহ্ন দিয়ে লিখে দিই। এগুলো প্রত্যেকটা পাংচুয়েশন মার্কস, যাকে বাংলায় বলা হয় জ্যোতি চিহ্ন। পরিষ্কার হয়েছে? হ্যাঁ স্যার। বাংলার অবস্থা বেশ খারাপ, বুঝতে পারছি যা। এর পরের সেমিস্টারে, সেমিস্টার 2 তে কিন্তু বাংলা থাকবে আবার 75 নম্বরে, ফলে তোমাদের কিন্তু প্রায় 300 নম্বরের শুধুমাত্র ল্যাঙ্গুয়েজ সেমিস্টার 1 এ পড়তে হবে L1 L11, সেমিস্টার 2 তে পড়বে L21 বাংলার 75 নম্বরে। এগুলো প্রত্যেকটি কম্পালসারি কোর কোর্স। সেমিস্টার 3 তে আবার আমরা পড়াবো L12 ইংলিশ ল্যাঙ্গুয়েজের আরো কঠিনটা, আবার সেমিস্টার 4 এ পড়বে বাংলার L22, বুঝতে পেরেছো? ফলে 4টে সেমিস্টার জুড়ে কিন্তু ল্যাঙ্গুয়েজ কোর কোর্স পড়তে হবে, এই 4টে পেপার। এখন থেকে ভালো করে ভাষার উপরে দখল রাখো, বিভিন্ন ধরনের বাড়িতে বাংলা এবং ইংরেজি সংবাদপত্র পড়ো, লেখালেখি করো, নাহলে কিন্তু এই 75 মানে কিন্তু 475 অনেকটাই নাম্বার কিন্তু। ফলে এখন থেকে কিন্তু একটু সচেতন হতে হবে, প্রায় 300 নাম্বার, সচেতন হতে হবে, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। বুঝতে পেরেছো কিনা? চলে আসছি এইবার, পরীক্ষায় প্রশ্ন করতে পারে হাউ আ ডিক্লারেটিভ সেন্টেন্স ক্যান অলসো বি ফ্রেজড অ্যাজ আ কোয়েশ্চেন, কি করে ডিক্লারেটিভ সেন্টেন্সকে প্রশ্নবোধক হিসেবে লেখা যায়। রেলিভেন্ট এক্সাম্পল দিয়ে দেখো, আমি আগে এক্সাম্পল দিয়ে তারপরে বলছি। ইন্টারোগেটিভ সেন্টেন্স ধরা যাক আছে, ডিড সি লিভ আ মেসেজ, সে কি মেসেজটা লিভ করেছে। এবার ডিক্লারেটিভে কি হবে, she did leave a message, এখানে সরি, এখানে এই প্রশ্নবোধক চিহ্নটা হবে না, এটা ভুল করে লিখে ফেলেছি। she did leave a message, সে একটা মেসেজ করে গেছে। ডিক্লারেটিভ মানে ঘোষণামূলক, আর did she leave a message, সে কি একটা মেসেজ করেছে। তাহলে ডিক্লারেটিভ সেন্টেন্স বেশিরভাগ সময় ইউজুয়ালি এন্ড উইথ পিরিয়ড, বাট মাঝে মাঝে অনেক ক্ষেত্রে কোয়েশ্চেন করেও হয়, যেটা এখন এক্সাম্পল দিলাম, কিন্তু ইন জেনারেল সাধারণভাবে পিরিয়ড দিয়ে শেষ হয়, সাধারণভাবে ফুল স্টপ দিয়ে শেষ হয়। তাহলে বুঝতে পারলে ইন্টারোগেটিভ থেকে ডিক্লারেটিভ কেমন করে হয়। ইন্টারোগেটিভ ধরে দিয়েছে ডিড শি লিভ আ মেসেজ, ডিক্লারেটিভ হবে শি ডিড লিভ আ মেসেজ। বলো পরিষ্কার কিনা? হ্যাঁ স্যার। ইয়েস স্যার। যখন আমরা এক্সাম্পল গুলো পড়াবো তখন আরো ভালো করে বুঝতে পারবে। বেশ, ফর এক্সাম্পল আবার একটা, how an exclamative sentence can look like a declarative one. Exclamative মানে কি বলো? এক্সক্লামেশন বলো, বিস্ময়সূচক। বিস্ময়সূচক বাক্য কেমন করে একটা ঘোষণামূলক বাক্যের মতো দেখতে হতে পারে। এক্সাম্পল দিচ্ছি, বলো কিছু বলবে? বেশ, আমি একই সঙ্গে 3টে এক্সাম্পল দিচ্ছি, দেখো ভালো করে।
ইম্পারেটিভ সেন্টেন্স মানে কি? ইম্পারেটিভ মানে বলেছি অলরেডি, বাক্য নির্দেশমূলক বাক্য। ধরা যাক এই সেন্টেন্সটা আছে, প্লিজ কাম টু ডিনার টুনাইট, আজকে রাত্রিবেলা আমার সঙ্গে ডিনার করতে এসো, দয়া করে এসো। নির্দেশ দিচ্ছে, প্লিজ বলছে। এটা যদি এক্সক্লামেটিভ হতো তাহলে কি হতো? কাম টু ডিনার বলে নোট অফ এক্সক্লামেশন, মাই বস ডিমান্ডেড, আমার বস বললো কাম টু ডিনার, এটা হবে এক্সক্লামেটিভ। আর ডেক্লারেটিভ বলে কি হবে? ইউ আর কামিং টু ডিনার টুনাইট, দ্যাট মেক্স মি সো হ্যাপি, তুমি আজকে সন্ধ্যেবেলা আমার সঙ্গে ডিনার করতে আসছো, মানে ধরেই নিচ্ছে আসবে। ডেক্লারেশন, দ্যাট মেক্স মি সো হ্যাপি। এইভাবে ইম্পারেটিভ, এক্সক্লামেটিভ এবং ডেক্লারেটিভ তিনটে সেন্টেন্স হয়। একটাতে প্লিজ কাম টু ডিনার টুনাইট নির্দেশমূলক বাক্য, বিশ্বসূচিকে কাম টু ডিনার মাই বস ডিমান্ডেড, আর ডেক্লারেটিভ ইউ আর কামিং টু ডিনার টুনাইট। মনে থাকবে? সো এইভাবে ইম্পারেটিভ থেকে, এক্সক্লামেটিভ থেকে ডেক্লারেটিভ হয়। আমরা যখন এক্সাম্পল গুলো দিয়ে একটু একটু করে পড়ার চেষ্টা করব তখন দেখব। এরপরে এতক্ষণ আমরা যেটা ডিসকাস করলাম সেগুলো হচ্ছে এমনি ডেক্লারেটিভ সেন্টেন্স কাকে বলে, কত ধরনের ডেক্লারেটিভ সেন্টেন্স হয়। এরপরে আমরা যেটা যাব সেটা হচ্ছে এক্সপ্রেসিভ ফর্ম অফ ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, আমাদের যে প্রত্যেক দিনের মুখের ভাষা, আমরা যে প্রত্যেক দিন কথা বলি, এই ভাষার সঙ্গে লিটারেচারের ভাষা কি এক? বলো, এক কি? हाँ सर। এক নয়, কারণ সাহিত্যের ভাষা তো আলাদা। সাহিত্যের মধ্যে অনেক ধরনের ইমোশন থাকে, অনেক ধরনের এক্সপ্রেশন থাকে, তাই তো? সো এক্সপ্রেসিভ ফর্ম অফ ল্যাঙ্গুয়েজ absolutely reports feelings or attitudes of the writer or of the subject or evokes feelings in the reader. তাহলে এক্সপ্রেসিভ ফর্ম অফ ল্যাঙ্গুয়েজ কি করে? রাইটারের মনের মধ্যে যে ভাব, রাইটারদের মনের মধ্যে যে আশঙ্কা, যে আনন্দ, যে দুঃখ, যে যন্ত্রণা, সেগুলোকে এক্সপ্রেস করে। or the subject or evokes feelings on the part of the reader. তুমি যখন প্রথমবার কালিদাসের অভিজ্ঞানম শকুন্তলম পড়ছো, তখন শকুন্তলা যখন তার প্রতিক্রিয়া যাত্রা করছে, তার মহর্ষি কর্ণের যে দুঃখ, যে যন্ত্রণা, সেটা তোমার মধ্যে সঞ্চারিত হচ্ছে। পাঠক কেবলমাত্র রিডার একটা অবজেক্টিভ এন্টিটি হিসেবে বাইরে থাকতে পারছে না, সে অংশগ্রহণ করছে সেই শকুন্তলার প্রতিক্রিয়া যাত্রাতে। যখন তুমি ফর এক্সাম্পল তোমরা যদি ক্লাস 11-12 ম্যাকবেথ পড়ে থাকো, ম্যাকবেথ একজন স্কটিশ জেনারেল, সে যখন তার নিজের রাজাকে মার্ডার করছে, তোমরা অনুভব করছো যে ম্যাকবেথ একটা খারাপ কাজ করছে, তাই তো? এই যে তোমার রিডারদেরকে টেক্সটের মধ্যে এঙ্গেজ করা হচ্ছে, টেক্সটের মধ্যে ঢুকিয়ে ফেলা হচ্ছে, সাহিত্যের তোমরা অন্তর্গত হয়ে গেছো। তোমরা যখন গোয়েন্দা উপন্যাস পড়ো, তোমাদের কি মনে হয় না যে কখন খুনটা হবে, এই খুন কে করেছে, কে করেছে, এই কে করেছে সেটা জানতে গিয়ে পাতার পর পাতা যখন পড়ে ফেলো, তার কারণটা কি? ইট ইজ অ্যান এক্সপ্রেসিভ ফর্মস অফ ল্যাঙ্গুয়েজ। এটা এক ধরনের ভিতরের মনের ভাবকে প্রকাশ করে, এবং এর মধ্যে এক ধরনের ইমোশন, এক ধরনের আবেগ থাকে, যে আবেগটাকে যিনি যিনি রাইটার তিনি নিয়ন্ত্রণ করতে পারেন, তাই তো? বলো, পরিষ্কার হচ্ছে কিনা? হ্যাঁ স্যার। हाँ सर। অ্যাবসলিউটলি। সেই যে আবেগ ঘন ভাষা যেটা পোয়েট্রি এবং লিটারেচারে ব্যবহার করা হয়, সাহিত্য এবং কবিতায়, তাকে আমরা এক্সপ্রেসিভ ফর্মস অফ দ্য ল্যাঙ্গুয়েজ বলতে পারি, যার মধ্যে ইমোশন এক্সপ্রেসড হয়। Poetry and literature are among the best examples, but much of perhaps most of the ordinary language discourse is the expression of the emotions and the feelings of the attitudes. এই আমাদের অর্ডিনারি ল্যাঙ্গুয়েজের মধ্যেও থাকে, সেগুলো আমি এক্সাম্পল গুলো দেবো। তাহলে দুটো মেইন পারপাস অফ দিস কাইন্ড অফ এক্সপ্রেসিভ ফর্মস অফ ল্যাঙ্গুয়েজ কি? ওয়ান, ইভোকিং সার্টেন ফিলিংস, কিছু বিশেষ ধরনের ভিতরের যে অনুভূতি তাকে এক্সপ্রেস করা, এন্ড টু, এক্সপ্রেসিং ফিলিংস, এই অনুভূতিগুলোকে সামনের দিকে আনা। এক্সাম্পল দিচ্ছি, শঙ্খ ফেল্ট নার্ভাস। নার্ভাস মানে কি? এনি আর ভিউ ইউএস? নার্ভাস ভয় পাওয়া, খানিকটা চিন্তিত ফিল করা, বা সে ভিতরে ভিতরে স্নায়ু দৌর্বল্য দেখা যাচ্ছে, তার স্নায়ু মানে তার যে নার্ভ সেটা আগের মতো কঠিন নেই। আমরা যদি দেখি ইংলিশ থেকে বেঙ্গলিতে ট্রান্সলেট করে নার্ভাসের বাংলা কি, এখানে পেয়েছে স্নায়বিক,
কিন্তু এখানে নার্ভাস বলতে খানিকটা আমরা বলতে পারি যে খুব একটা বলিষ্ঠ নয়, অবলিষ্ঠ হয়ে পড়েছে বা স্নায়ু চাপে পীড়িত আমরা বলতে পারি, ঠিক আছে। ফলে অনেক সময় বদমেজাজিকেও শর্ট টেম্পার্ড বা নার্ভাস বলে আর কি, ঠিক আছে। ফলে শঙ্খ ফেল্ট নার্ভাস, শঙ্খ দুর্বল হয়ে পড়েছে। রবিন ওয়াজ অ্যাংরি, অ্যাংরি মানে কি জানো? রাগী। রাকা ইজ কোয়াইট হ্যান্ডসাম, রাকাকে সুন্দর দেখতে লাগছে। এইভাবে কিন্তু পরীক্ষায় পড়বে। পরীক্ষা কেমন করে পড়বে আমি তোমাদেরকে দেখাচ্ছি। এইরকম পরীক্ষায় কোয়েশ্চেন পড়বে। এই সেকশনটা ছোট কিন্তু কোয়েশ্চেন একটু ডিফিকাল্ট পড়ে, একটু ভালো করে খেয়াল করবে কিরকম কোয়েশ্চেন পড়ে। দেখো, আইডেন্টিফাই দ্য এক্সপ্রেসিভ ফর্মস অফ দ্য ফলোইং ডিক্লারেটিভ ফর্মস গিভেন ইন দ্য ইটালিক্স। এই যে ইটালিক্সে দেওয়া আছে এক ধরনের ডিক্লারেটিভ ফর্ম, সেটাকে খুঁজে বার করতে হবে এই এক্সপ্রেসিভ ফর্মস এর সঙ্গে। এক্সপ্রেসিভ ফর্মস কোথায় দেওয়া আছে? ব্র্যাকেটে। ব্র্যাকেটে দেওয়া আছে এক্সপ্রেসিভ ফর্মস গুলো, আর এখানে দেওয়া আছে ডিক্লারেটিভ ফর্ম গুলো। তোমাদেরকে এইটার সব থেকে কাছাকাছি শব্দ কোনটা এখানের থেকে বার করতে হবে। আমি আরো এক্সাম এবং জাস্ট রাইট দ্য কারেক্ট নাম্বার বিসাইড দ্য করেসপন্ডিং এক্সপ্রেসিভ ফর্ম। অনেক সময় এখানে 1 2 3 করে দেওয়া থাকে, তাহলে তোমাকে D1 এরকম করে লিখতে হবে বা A2 এরকম করে। আমি সেন্টেন্স গুলো পড়ছি, তোমরা একটু খেয়াল করো ভালো করে। আচ্ছা, সেন্টেন্স গুলো কি কি আছে? I feel overjoyed when I see rainbow in the sky. Overjoyed মানে কি? সহসা আনন্দ উতলা হয়ে পড়ছে, সবার জন্য খুব আনন্দিত। আনন্দে উতলা হয়ে পড়া, খুব ভীষণভাবে আনন্দ পাওয়া। 2 নম্বর, শঙ্খ ফেল্ট নার্ভাস। আগেই বলেছি শঙ্খ স্নায়ু দৌর্বল্যে একটু নার্ভাস হয়ে পড়েছে, তার ভিতরের মধ্যে দুর্বলতা দেখা যাচ্ছে। রবিন ওয়াজ অ্যাংরি, রবিন খুব রেগে গেছে। রাকা ইজ কোয়াইট হ্যান্ডসাম, রাকা খুব দেখতে সুন্দর, হ্যান্ডসাম। এবার এগুলোর সঙ্গে এই তলায় যে সাহিত্যে যেভাবে ব্যবহার করা হয় ভাষাকে, সেগুলোকে দেওয়া হয়েছে। নাও দেখি কেমন করে তোমরা করতে পারো। লেখা আছে হার্ট লিপস আপ, এটার সঙ্গে কি হবে? প্রথম দ্বিতীয়টা হবে। প্রথমটা। দ্বিতীয়টা। আনন্দ পাই তখন আমাদের হৃদয় কি হয়? লাফিয়ে ওঠে, উৎফুল্ল হয়ে ওঠে। হার্ট লিপস এর সঙ্গে কোনটা হবে? প্রথমটা স্যার। দ্বিতীয়টা আই ফিল ওভারজয়েড, তাহলে আই ফিল ওভারজয়েড এর বদলে কি লিখবে? মাই হার্ট লিপস আপ। আই মানে এখানে এই এ দিয়ে 1 করে দেবে। হার্ট লিপস আপ এর সঙ্গে ফিল ওভারজয়েড যাচ্ছে। বলো পরিষ্কার হচ্ছে কিনা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। বেশ। বি, শঙ্খ ফেল্ট নার্ভাস। নার্ভাসের সঙ্গে কোনটা যাচ্ছে? নার্ভাস হলে কি হয়? স্যার ফেস বিকেম পেল হবে না? হ্যাঁ, ফেস বিকেম পেল, মুখটা বিবর্ণ হয়ে যায় নার্ভাস হলে। ভেরি গুড, মাই ফেস বি, শঙ্খ বিকেম পেল হবে এটা, ফেল্ট নার্ভাস। রবিন ওয়াজ অ্যাংরি, মানুষ রেগে গেলে কি করে? ফ্লেক্সড হিজ মাসকেল। ফ্লেক্সড হিজ মাসল হতে পারে, একই জিনিস। ক্লাটার্ড হিজ টিথ মানে দাঁত কিড়মিড় করছে। ক্লেনচড হিজ ফিস্ট, ফিস্ট মানে তার হাতটাকে এরকম করে মুড়ে ফেলছে, ঘুষি পাকাচ্ছে। ফিস্ট মানে ঘুষি পাকানো। এই প্রত্যেকটাই ক্লেনচড হিজ ফিস্ট, ক্ল্যাটার্ড হিজ টিথ আর ফ্লেক্সড হিজ মাসল মানে মাসলটাকে ফ্লেক্স করা। এগুলো আমরা রাগলে করি। ফলে আমি 3টে ইচ্ছে করে লিখে দিয়েছি, কারণ পরীক্ষা যে কোনো একটা দিলে তোমরা যাতে অ্যাংরির সঙ্গে মেলাতে পারো। আমি 3টে কাছাকাছি শব্দ বসিয়ে দিয়েছি। সো পরীক্ষায় যদি ক্লেনচড হিজ ফেস থাকে, ক্ল্যাটার্ড হিজ টিথ থাকে, ফ্লেক্সড হিজ মাসল থাকে, এটা সবসময় অ্যাংরির সঙ্গে যাবে। অ্যাঙ্গারের ফিলিং এর সঙ্গে, রাগের ফিলিং এর সঙ্গে এগুলো যায়। বলো পরিষ্কার কিনা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, একই রকম ভাবে রাকা ইজ কোয়াইট হ্যান্ডসাম, রাকা খুব সুন্দর দেখতে, এটা কি হবে? স্যার অ্যান অ্যাঞ্জেল স্যার অ্যান অ্যাঞ্জেল উইদাউট উইংস। ডানা কাটা পরি, মানে ডানাটা পরি। সেই চন্দ্রবিন্দুর একটা গান ছিল, ল্যাজ কাটা প্রেমিকের ডানা কাটা পরিহন ত্বকের যত্ন নিন। হ্যাঁ, ফলে এখানে এই ডানা কাটা পরীকে রেফার করা হচ্ছে। এঞ্জেল উইদাউট উইংস, শি ইজ বিউটিফুল অর্থে আমরা ব্যবহার করি। রাকা ইজ কোয়াইট হ্যান্ডসাম, বেশ।
ফলে এইভাবে কিন্তু এক্সপ্রেসিভ ফর্মস অফ দ্য ল্যাঙ্গুয়েজ হয়। মাথায় রেখো এক্সপ্রেসিভ ফর্মস অফ ল্যাঙ্গুয়েজের সঙ্গে একটা জিনিসের প্রচন্ড মিল আছে ইংলিশ ল্যাঙ্গুয়েজে, সেটা অনেকগুলো যদি মুখস্থ করো, অনেকগুলো এক্সপ্রেসিভ ফর্ম, আর কোনো অসুবিধা হবে না। তাকে কি বলা হয়? তাকে বলা হয় ইডিয়াম। তোমরা পরবর্তীকালে যখন কম্পিটিটিভ এক্সামিনেশন দেবে, এই ইডিয়াম কিন্তু তোমাদের মুখস্থ করতে হবে। ইডিয়াম একটা ফ্রেজ অর এক্সপ্রেশন that typically presents a figurative non-literal meaning attached to the phrase। এর মধ্যে এমন সাহিত্যগতভাবে এটাকে এক্সপ্রেস করা হয় যেটা ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ, ফিগার অফ স্পিচ আমরা ইংলিশে পড়ি। ফিগার অফ স্পিচ মানে একটা ফ্রেজ যার মধ্যে এই জিনিসটাকে এক্সপ্রেস করা হয়েছে এবং এর মধ্যে সাহিত্য গুণ রয়েছে, আক্ষরিক অর্থে ব্যবহৃত নয়, তাকে বলা হয় ইডিয়াম। এই এক্সপ্রেশন হচ্ছে বেসিক্যালি ইডিয়ামের এক ধরনের ফর্ম। মনে থাকবে? এই যে ধরা যাক আমি আরো কয়েকটা এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি, দেখলে বুঝতে পারবে। এগুলো পরীক্ষায় পড়েছে 2017-18 সালে। আমরা কোয়েশ্চেন যখন দেখবো পরের দিন তখন বুঝতে পারবো। ধরা যাক কনভার্ট দ্য ফলোইং এক্সপ্রেসিভ ফর্মস ইনটু ডিক্লারেটিভ ফর্মস। এক্সপ্রেসিভ ফর্ম থেকে কিসে করতে হবে? ডিক্লারেটিভ। তার মানে আবার ডিক্লারেটিভ থেকে এক্সপ্রেসিভ মানে উল্টোটা, ঠিক আছে? এবার ধরা যাক এখানে সেন্টেন্সে বলা আছে, এখানে এগুলো সব ইটালিক্সে করে দেবে তোমাদের পরীক্ষার সময়। আমি এখানে ইচ্ছা করে বোল্ডে করেছি যাতে তোমাদের দেখতে সুবিধা হয়। মাই মাইন্ড ইজ ফুল অফ স্করপিয়ন। স্করপিয়ন মানে কি? স্করপিয়ন মানে কি? স্করপিয়ন মানে কি? স্করপিও মানে তো জানা আছে, কিন্তু স্করপিও মানে কি বলছো? স্করপিও মানে জানা? স্করপিও মানে কি? স্করপিও মানে তো কামড়া দিচ্ছে এরকম টাইপের কিছু একটা। কি কি কি? স্করপিও মানে তো কামড়া দিচ্ছে না? কাঁকড়া বিছে। স্করপিয়ন মানেও তাই, স্করপিয়ন মানেও কাঁকড়া বিছে। মনের মধ্যে কাঁকড়া বিছে কখন ঘোরাফেরা করে? যখন মন অশান্ত থাকে, যখন মন শান্ত থাকে না। এটা কি? আই হ্যাভ নো পিস অফ মাইন্ড, আমার কোনো মনের শান্তি নেই। মাই মাইন্ড ইজ ফুল অফ স্করপিয়ন মানে আই হ্যাভ নো পিস অফ মাইন্ড। পিস অফ মাইন্ডের সঙ্গে ফুল অফ স্করপিয়ন। বুঝতে পারছো? তোমায় কিন্তু এই মানেটা জানতে হবে। এর ফলে তোমাকে প্রচুর পরিমাণে কি করতে হবে? ইডিয়াম মুখস্থ করতে হবে। স্যার এতগুলো ইডিয়াম কোথায় পাবো স্যার? কোত্থেকে মুখস্থ করব? কোনো চিন্তা নেই, তোমাদেরকে আমি একটা লিস্ট অলরেডি দিয়ে দিয়েছি। এই যে 200 কমন ইডিয়াম, এটা যারা দেখোনি তারা একটু দেখে নেবে। এই যে পরপর লিস্ট আছে। স্টার আপ আ হর্নেটস নেস্ট মানে কি? প্রভোক ট্রাবল, সমস্যা তৈরি করা। স্টার আপ আ হর্নেট, হর্নেট কি? বলতার চাকে ঢিল মারা। স্টার আপ আ হর্নেটস নেস্ট, বলতার চাকে ঢিল মানে কি? সমস্যাকে ইনভাইট করে আনা, সমস্যাকে নেমন্তন্ন করে বাড়িতে আনা। আমরা যখন বলি যে কোন পলিটিক্যাল লিডারদের সঙ্গে ঝামেলা করো না, ডু নট স্টার্ট আপ দ্য পলিটিক্স, দ্য হর্নেটস নেস্ট অফ দ্য পলিটিক্যাল লিডার, বলতার চাকে ঢিল মারতে যেও না। ব্যাক এগেইনস্ট দ্য ওয়াল মানে দেয়ালে পিঠ থেকে যাওয়া। With banks baying for his blood over default in payments, he has his back against the wall. ব্যাংকের যারা কর্মচারী তারা তার রক্ত প্রায় চুষে নিচ্ছে। কেন? তার লোনটাকে শোধ করতে পারছে না বলে, তার পিঠটা দেওয়ালে ঠেকে গেছে। এইগুলো একটু মুখস্থ করতে হবে। দাঁড়াও, এই যে একটা লিস্ট আছে ইডিয়ামের, কমন ইডিয়ামের লিস্ট, পরপর পরপর দেওয়া আছে। এই যে কিপ ইওর চিন আপ মানে, চিন মানে কি? চিন মানে হচ্ছে তোমার যে কি বলে এটাকে, আরে চীনের বাংলা মানে হচ্ছে এই চিবুক আর কি। তোমার চিবুকটা তুলে রাখো। আমরা চিবুক কখন তুলে রাখি? যখন আমাদের সম্মান হানি না হয়। সো রিমেন চিয়ারফুল ইন এ ডিফিকাল্ট সিচুয়েশন। খুব মানে 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 জীবনে খুব যন্ত্রণা পেয়েছি, যখন আর পারছি না তখনও রিমেন চিয়ারফুল, তখন আনন্দে থাকা। ইটস হাফ টু কিপ ইউর চিন আপ when everything is going wrong। যখন সবকিছু ভুল হচ্ছে তখন তুমি তোমার যে মানে মাথাটাকে তুলে আছো, সেই অর্থে কিপ ইউর চিন আপ কথাটাকে ইউজ করা হয়।
In hot water, Joey was in hot water after he broke Mrs. Smith's window. Hot water মানে in trouble. গরম জল বলতে কিন্তু সমস্যায় পড়া। এগুলো একটু মুখস্থ করতে হবে, তোমাদেরকে দিয়েছি আমি, আবার নয় দিচ্ছি। এই ইডিয়ামের লিস্ট কিন্তু রেডি করতে হবে, একটু না পড়লে যেটা ঘটবে তোমরা ঠিক মানে বলতে পারবে না। এসএসসি সিজিএল এ মানে তোমার যেটা স্টাফ সিলেকশন কমিশনের যে পরীক্ষা হয় সিজিএল এ, সেখানে প্রচুর কিন্তু এরকম ইডিয়াম পড়ে, ঠিক আছে? 100 ইডিয়াম, এই ইডিয়াম গুলো একটু দেখতে হবে, দেখলে এই যে তোমার এক্সপ্রেসিভ ফর্মস অফ ল্যাঙ্গুয়েজ এগুলো করতে একটু সুবিধা হবে। আমি এর পরের দিনকে এই ইডিয়াম অনেকগুলো ইডিয়ামের মানে তোমাদেরকে আরো ভালো করে বলবো, এবং তাই দিয়ে তোমাদেরকে আরো সেন্টেন্স করতে দেবো যাতে তোমরা আরো ভালো করে ব্যাপারটা করতে পারো। তোমাদের এই মানে আমি আবার ক্লাস নেবো কবে? শনিবারে। তোমাদের কালকে শুক্রবারের কাজ হচ্ছে এই যে লিস্ট অফ ইডিয়াম যেগুলো আমি আবার দেবো, অলরেডি দিয়েছি, এই ইডিয়াম গুলো একটু লিস্ট গুলো দেখো, দেখলে বুঝতে পারবে যেটা আপাত দৃষ্টিতে অন্যরকম বলে মনে হচ্ছে তার মানেটা কিন্তু একেবারে অন্যরকম। তাহলে দেখ, বাটারফ্লাইজ ইন মাই স্টমাক মানে কি? আমার সত্যি কি আমার পাকস্থলীর মধ্যে প্রজাপতি? না, বাটারফ্লাইজ ইন মাই স্টমাক মানে আ নার্ভাস ফ্লাটারি ফিলিং ইন দ্য স্টমাক। আমার ভেতরে একটা যেন পেটটা গুড়গুড় করছে, একটা একটা ভয়ের ভাব। আই অলওয়েজ গেট বাটারফ্লাইজ ইন মাই স্টমাক বিফোর আ বিগ গেম। একটা বড় খেলার আগে আমার পেটটা কেমন যেন করে। রেজাল্ট বেরোনোর আগে, প্রত্যেকে তোমাদের মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোবার আগে এই বাটারফ্লাইজ ইন দ্য স্টমাক হয়েছে। ফলে এই মানেগুলো কিন্তু জানতে হবে, নাহলে কিন্তু করা যাবে না। এগুলো কিন্তু প্রচুর চাকরির পরীক্ষায় পড়ে। তো এইটা আমি পরের দিন আরেকটু কয়েকটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে করাবো। তার আগে আজকের ক্লাস আমরা শেষ করব এই কটা জিনিস দিয়ে। স্যার বলছি এই লিস্টটা আরেকবার দিয়ে দেবেন? লিস্টটা অবশ্যই আরেকবার দিয়ে দিচ্ছি, ঠিক আছে? মাথায় রেখো, স্টাফ সিলেকশন কমিশনের যে কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সামিনেশন, যে কোনো ব্যাংক বা রেলের যে কম্পিটিটিভ এক্সামিনেশন কিন্তু ইডিয়াম পড়ে। ফলে তোমাদের এই পরীক্ষাতে মানে এই কম্পালসারি L1 এর পরীক্ষাতে ইডিয়াম তো 3-4টি যদি কমও পড়ে, তোমাদের এটা পড়ে থাকলে ভবিষ্যতে তোমাদের কিন্তু কাজে লাগবে। ইডিয়াম কিন্তু যে কোনো কম্পিটিটিভ এক্সামিনেশনে পড়ে, তার কারণ ইডিয়ামের মানে একটা হয়, আর ইডিয়ামকে দেখে একটা মনে হয়, আর তার আসল মানে আর একটা হয়। ফলে এটা মুখস্থ না করলে বা একটু সেন্টেন্সে কেমন করে ইউজ হচ্ছে না হলে, না দেখলে বিষয়টা কিন্তু বোঝা যাবে না। দেখো, আমি যে কটা স্টাডি মেটেরিয়াল দিয়েছি আমি একবার দেখিয়ে দিচ্ছি ভালো করে। এই যে ধরো এই যে 200 কমন ইডিয়াম, এখানে প্রথমে দেওয়া আছে বাইট অফ মোর দ্যান ইউ ক্যান চিউ, মানে কি তুমি কামড়াতে বেশি কামড়ে ফেলেছো, যতটা তুমি চিবাতে পারো তার থেকে বেশি। এবার এটা মানেটা তলায় দেওয়া আছে, টু ট্রাই টু ডু সামথিং দ্যাট ইজ টু ডিফিকাল্ট ফর ইউ। তুমি চেবাচ্ছ কম, মানে তুমি চেবাতে পারছো না, বেশি কামড়ে ফেলেছো, মানে তুমি আমাকে এমন কিছু একটা দেওয়া হয়েছে যেটা তোমার পক্ষে করা কঠিন, টু ডিফিকাল্ট ফর ইউ। এবার তারপর একটা সেন্টেন্স দিয়ে আমি এক্সাম্পল দিয়ে দেখিয়েছি। He has taken more responsibilities as he couldn't say no to his boss. I think he has bitten more than he can chew. সে এতটা দায়িত্ব তার বসের ক্ষেত্রে থেকে নিয়েছে যে সে অতটা চেবাতে পারে না, কিন্তু দায়িত্বটা বেশি করে নিয়েছে। এই যে কটা দিয়েছি ইডিয়ামের লিস্ট, সেখানে ইডিয়ামটা আগে আছে, এরপরে এক্সাম্পল আছে, মানে সেন্টেন্সটা কেমন করে তৈরি করবে, তারপরে আছে এটার মানেটা কি। তাহলে তোমরা ইডিয়ামটা পড়বে, এর মানেটা পড়বে, সেন্টেন্সটা পড়বে, কেমন করে সেন্টেন্স ক্রিয়েট করা যায় এই ইডিয়াম দিয়ে। বলো, মোটামুটি পরিষ্কার কিনা? হ্যাঁ স্যার। এটা তোমাদেরকে করতে হবে কালকে, আর আমি পরশু দিনকে তোমাদের নিয়ে আবার বসবো, এবং এই জিনিসগুলোকে, এটা একটু ডিফিকাল্ট, এটা মানে কারণ এটা পড়তে হবে, এটা কেবলমাত্র একদিনে হয়ে যাবে না, এটা তোমাদেরকে একটু বাড়িতে দেখতে হবে, তাহলে তোমরা মানেগুলো বুঝতে পারবে না। এই যে আমি এটা পরীক্ষায় পড়েছিল, ধরা যাক, don't pluck season's honey bread from my garden. season's honey bread মানে কি? সিজন মানে কি বলো? সিজন মরশুম, আর হানি ব্রেড মরশুমের সুগন্ধি বাতাস, প্রায় মধুমাখা বাতাস। কিসে আছে? ফুলে আছে, ফুলকে বলা হয় সিজনস হানি। শেক্সপিয়ারের সনেট নাম্বার 116 এ ইউজ করা হয়েছে সিজনস হানি ব্রিথ। এগুলো প্রত্যেকটাই সাহিত্যের ভাষা, ফলে এটার মানে কিন্তু অন্যরকম। ফলে না পড়লে কিন্তু মানে ইনসুইং আর ইয়র্কারের স্ট্যাম্প উড়ে যাবে, বুঝতে পেরেছো? আউট হয়ে যাবে।
তাহলে ডোন্ট প্লাক সিজনস হানি ব্রিথ ফ্রম মাই গার্ডেন। আমার গার্ডেন মানে কি? বাগান। আমার বাগান বাগিচা থেকে ফুল তুলো না। ডোন্ট প্লাক সিজনস হানি ব্রিথ ফ্রম মাই গার্ডেন মানে ডোন্ট প্লাক ফ্লাওয়ার্স ফ্রম মাই গার্ডেন। এই পাশে আমি মানেটা দিয়ে দিচ্ছি। তোমাদের যখন পরীক্ষায় প্রশ্ন করবে কনভার্ট দ্য ফলোইং এক্সপ্রেসিভ ফর্মস ইনটু ডিক্লারেটিভ ফর্ম, তোমাদেরকে তাহলে লিখেছে মাই মাইন্ড ইজ ফুল অফ স্করপিয়ন, তোমাদের লিখতে হবে আই হ্যাভ নো পিস অফ মাইন্ড। পরীক্ষায় পড়েছে ডোন্ট প্লাক সিজনস হানি ব্রিথ ফ্রম মাই গার্ডেন, পরীক্ষায় লিখতে হবে ডোন্ট প্লাক ফ্লাওয়ার্স ফ্রম মাই গার্ডেন। এরপরের কোশ্চেনটা আ ব্ল্যাক ক্যানোপাই স্প্রেড ওভার দ্য হোল স্কাই। ক্যানোপাই মানে কি? ক্যানোপাই মানে কি? ছাউনি বা ত্রিপল। কালো ত্রিপল বা ছাউনি গোটা আকাশ জুড়ে। স্কাই ওয়াজ ফুললি ওভারকাস্ট, পুরোপুরি গোটা আকাশটা ওভারকাস্ট মানে পুরোপুরি ভরে গেছে কিসে? মেঘে। ওভারকাস্ট মেঘে ভরে গেছে মানে এই কালো ছাউনিতে যেন ভরে গেছে। স্প্রেড ওভার দ্য হোল স্কাই। এর পরের কোয়েশ্চেন হোয়াট ফর আর ইউ হ্যাচিং দ্য ব্রোকেন এগস। হ্যাচিং দ্য ব্রোকেন এগস মানে হ্যাচ করা মানে কি? ডিমে তা দেওয়া, যে ভেঙে গেছে সেরকম ডিমে তা দেওয়া মানে কি? ফ্রুটলেস অ্যাক্টিভিটি, যে কাজ করার কোনো মূল্য নেই। হোয়াট ফর আর ইউ হ্যাচিং দ্য ব্রোকেন এগস, কিসের জন্য তুমি ফেটে গেছো এরকম ডিমে তা দিচ্ছ। হোয়াই আর ইউ এঙ্গেজড ইন ফ্রুটলেস বিজনেস, ফ্রুটলেস মানে যার কোনো ফল নেই, ফলহীন কাজে কেন তুমি এঙ্গেজ করছো। এইভাবে তোমাদেরকে পরীক্ষায় লিখতে হবে। তাহলে এটার জন্য তোমাদের কি করতে হবে? তোমার কারণ পরীক্ষায় যে এই কটাই পড়বে তার তো কোনো গ্যারান্টি নেই, পরীক্ষায় অনেক কিছু করতে পারে। তাহলে পরীক্ষায় ফুল অফ স্করপিয়ন বা সিজনস হানি ব্রেথ বা ব্ল্যাক ক্যানোপাই বা হ্যাচিং দ্য ব্রোকেন এগস যে পড়বে এরকম কোনো গ্যারান্টি নেই। তাহলে তোমাদের কি করতে হবে? এই ইডিয়াম গুলো একটু মুখস্থ করতে হবে বাবারা। এই যে এই জায়গাটা সেন্টেন্স স্পিল দ্য বিনস মানে কি? স্পিল দ্য বিন, স্পিল করা মানে কি? স্পিলেজ মানে কি? উতলে পড়া। স্পিল দ্য বিন মানে কোনো কিছু থেকে কোনো কিছু উতলে পড়ছে, বিন থেকে উতলে পড়ছে। এটা অ্যাকচুয়াল মানে হচ্ছে টেল আ সিক্রেট। উতলে পড়া কখন হয়? যখন আমি কোনো কিছু একটা গোপন জিনিস কাউকে রিভিল করে দিচ্ছি। সেন্টেন্স কিরকম হবে? ডোন্ট স্পিল দ্য বিনস টু ড্যান অ্যাবাউট হিজ সারপ্রাইজ বার্থডে পার্টি। ড্যানকে তার সারপ্রাইজ বার্থডে পার্টি যেটা আমরা কন্ডাক্ট করবো, হঠাৎ করে তার বার্থডে পার্টিটা তৈরি করবো, তার সামনে এসে হ্যাপি বার্থডে বলবো ড্যানকে, সেটা আগে থেকে তাকে বলে দিও না। সো ডোন্ট স্পিল দ্য বিনস, এটা একটা ফ্রেজ, একটা ইডিয়াম। এই ইডিয়াম গুলো জানতে হবে তবেই লিখতে পারবে। তোমাদের কাজ আগামী দুদিনে এই যে তিনটে ইডিয়ামের লিস্ট দিলাম এখান থেকে নিজেরা ভালো করে পড়া, আর এই সেন্টেন্স যে টাইপ অফ সেন্টেন্স দিলাম সেগুলো ভালো করে পড়া। আমি তোমাদের এটা আরেকবার করে দিয়ে দিচ্ছি, সেইটা তোমরা একটু ভালো করে মানে দেখে নাও, তাহলে তোমাদের আরো সুবিধা হবে। এইতে আমি তোমাদেরকে তোমরা বললে এগুলো আরেকবার করে দিয়ে দিতে, আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। দাঁড়াও, দিলাম, দেখো চলে গেছে, মোটামুটি চলে গেছে। হ্যাঁ স্যার। বেশ, আবার দিলাম। চলে এসেছে। বেশ বেশ দিয়ে দিলাম মোটামুটি। তোমরা একটু ভালো করে, এই কাজ হচ্ছে তোমাদের সামনে দুদিনে। আজকে যেগুলো পড়ালাম ডিফারেন্ট টাইপ অফ সেন্টেন্স আর ইডিয়াম গুলো বিশেষ করে দেখা, এর পরের দিনে ক্লাসে এইটা আমি আবার তোমাদের সঙ্গে কন্টিনিউ করব, আরো এক্সাম্পল দেব, তোমাদের বেশ কয়েকটা প্রশ্ন করব, করে তোমাদের মাথা খাবো। এই হচ্ছে কাজ। এর পরের দিন আমরা সেকশন 3টা শেষ করে ফেলবো, করে একদম লাস্ট সেকশন রেজিস্টার, কলোকেশন এবং স্টাইলে চলে যাব। বলো কারোর কোনো প্রশ্ন আছে কিনা বলো। আজকের এখানে ক্লাসটা আমি অফিসিয়ালি শেষ করলাম। এনি কোয়েশ্চেন্স? প্রশ্ন আছে? না স্যার। না স্যার নেই মনে হয়। বেশ, কারোর কোনো যেহেতু প্রশ্ন নেই আমি এখানে অফিসিয়ালি রেকর্ডিং বাটনটা অফ করছি, এবং তারপর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে করতে পারো। বেশ।